সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে চট্টগ্রাম অনলাইন স্কুল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার সহকর্মী এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার শিক্ষার্থীবৃন্দ যারা যে অবস্থানে আছো, যেভাবে দেখছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গত 10ই মে তোমাদের সাথে আমি ছিলাম বরাবরের মতো। আজ 17ই মে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আজকে ম্যাডামের এই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে উপভোগ করবে। তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মমতাজ রোকসানা আক্তার, সহকারী শিক্ষক, মাদাম বিবিনহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আসলে এই কঠিন পরিস্থিতির মধ্যে লম্বা একটা বন্ধ, স্কুলে তোমাদের কোনো কোলাহল নেই, আমরাও তোমাদেরকে খুব মিস করি, কিন্তু তোমাদের কথা তো আমাদের মাথায় আছে। সেজন্য আমরা সেই প্রেক্ষিতে আমরা চিন্তা করলাম দূরশিক্ষণের মাধ্যমে কিভাবে তোমাদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করা যায়। যেখানে আমরা তোমাদের সাথে সব সময় শ্রেণীকক্ষে ফেস টু ফেস একসাথে আমরা দেখা করতাম, কথা হতো, হ্যাঁ, একসাথে মিলেমিশে আমরা পড়ালেখা করতাম, সেই সুযোগটা এখন একটা বিশ্ব মহামারীর জন্য সাময়িক কারণে বন্ধ হয়ে গেছে। তাই বলে আমাদের লেখাপড়া বন্ধ কখনো হবে না। যেভাবে হোক আমাদের লেখাপড়া চলবে সময়ের সাথে সাথে। তার জন্য একটু কি রাখতে হবে? দৃঢ় মনোবল সৃষ্টি করতে হবে। আমরা মানসিকভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে মনোবল সৃষ্টি করতে হবে। আসো বন্ধুরা, দেখি আজকে আমরা কি পড়ব। তবে আমি আজকে যা পড়বো তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, বিশেষ করে আমার ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে। আমি যতটুকু জানি সারা বাংলাদেশে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী অনেক বেশি, কারণ নবম শ্রেণী আছে, এখানে দশম শ্রেণী আছে। আজকে আমরা যে ক্লাসটা নিব বিশেষ করে নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা এটা মাত্র শুরু করেছে। আর দশম শ্রেণী গত 1 বছর যাবৎ মোটামুটি পড়ে এসেছে, তাদের জন্য এটা হবে রিভিশন। আর আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা হবে নতুন করে শেখা। তাই আমি আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা শিখবে ঠিক সেভাবে আমি আজকের ক্লাসটা নিব। তবে আমাদের আজকের পর্ব হচ্ছে 2, কারণ গত ক্লাসে আমরা প্রথম পর্ব শেষ করে এসেছি, 3য় অধ্যায়। আজকে আমরা 2য় পর্ব আমরা কি করব, নতুন করে দেখব এখানে কি আছে, কি জানা যায়। বিশেষ আমাদেরকে খুব ভালো করে কি করতে হবে, এটাকে আয়ত্ত করতে হবে। তাহলে একটু আর দেরি নয়, চলো মনোযোগ সহকারে আমরা কি করব, আমরা একটু দেখি আজকে কি করতে পারি, কোথায় কি হচ্ছে, আমরা কি পড়ছি। বরাবরের মতো এখানে দেখো কতগুলো কি দেখা যাচ্ছে, খেয়াল করো। অনেকগুলো ধাতব মুদ্রা দেখা যাচ্ছে, কাগজি নোট দেখা যাচ্ছে, সব টাকা, অনেক টাকা। আসলে জীবনের জন্য প্রয়োজন টাকা, তাই না? সময়ের সাথে সাথে কি হচ্ছে, এর পরিবর্তন হয়ে যাচ্ছে। খেয়াল করো, এখানে দেখো আগে 1 পয়সা আছে, তারপরে 5 পয়সা, 10 পয়সা, তারপরে 4 আনা, 8 আনা। এখন তো এগুলো অনেকটা বিলুপ্তির পথে প্রায়, না? এখন শুধু কি দেখা যায়, 1 টাকাও খুব দেখা যায় না, 2 টাকার নোট, তারপরে কি দেখা যায়, আর 5 টাকার নোট, এগুলাই এখন দেখা যায় ধাতব মুদ্রা হিসাবে, এখন সেগুলাই বিরাজমান আছে। খেয়াল করো, আমার এখানে দেখো একমাত্র সরকারি নোট বাংলাদেশে 2 টাকার নোটটা একমাত্র সরকারি নোট। তারপর আছে যেমন 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, কত টাকা এখানে দেখো। আমরা এখানে কেন টাকা নিয়ে এসেছি একটু কি চিন্তা করা যায়? আমার শিক্ষার্থী বন্ধুরা যদি একটু আমাকে বলতে যে আমার এই ক্লাসটার মধ্যে কি হচ্ছে, আমি তাহলে একটু বুঝতে পারতাম তোমরা ক্লাসটা, আমি একটু বুঝতে পারতাম তোমরা, আমার বন্ধুরা একটু অপেক্ষা করো, আমি একটু দেখি তোমরা একটু, তোমরা যারা যারা আছো সব বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমিও আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিচ্ছি যাতে আমরা
পারি। ঠিক আছে, আমরা একটু দেখি বন্ধুরা। আচ্ছা, এখানে আমাদের হয়তো একটু হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই তোমাদের ক্লাসে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, প্রত্যেকে যেন আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখে। ঠিক আছে বন্ধুরা, কেন আমরা এটা খুব মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে হবে, না দেখলে আমরা পারবো না। এখন আমরা অনেকগুলো টাকা দেখলাম, দেখুন আমরা এরপরে কি দেখছি, সে আবার ঘড়ি। ঘড়িতে কি মিন করছে? সময়। ঘড়িতে কি অর্থ মিন করছে? সময়। কারণ ঘড়িটা আমরা কিসের জন্য ব্যবহার করি? সময় নির্ণয় করার জন্য আমরা ঘড়িটা ব্যবহার করি। তারপর দেখো এখানে কি দেখা যাচ্ছে, আমরা দেখছি এই ছবির মধ্যে কি দেখা যাচ্ছে বন্ধুরা, একটু খেয়াল করো। এইদিকেও হাত দেখছে, এদিকেও হাত দেখছি, টাকা দেখছি। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কোনো লেনদেনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক প্রতিষ্ঠান। এখানে লেনদেন হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি কি হচ্ছে। আমরা আরেকটা চিত্র দেখছি একইভাবে, খেয়াল করো। নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, দুটো ছবি কেন এক হবে। এখানেও লেনদেন হচ্ছে, খেয়াল করো। এখানে কি হচ্ছে? এখানেও টাকা, এখানেও টাকা, দুটো হাত দেখা যাচ্ছে, লেনদেন হচ্ছে। লেনদেন কোথায় হয়? ব্যাংকে হয়। খেয়াল করো তাহলে আমরা কেন এই জিনিসটা এখানে এনেছি। ক ব্যাংক, আমরা এটাকে ক ব্যাংক হিসাবে আখ্যায়িত করেছি। ক ব্যাংক সুদের হারের এখানে 10% হবে। আবার এখানে খ ব্যাংক কি হবে? খেয়াল করো, খ ব্যাংক দিচ্ছে সুদের হার 9.5%। খেয়াল করো সুদের হার আমরা, অর্থাৎ খেয়াল করো জিনিসটা, এখানে সুদের হার এখানে বেশি, এখানে কম। কেন আমরা এটা করেছি? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমরা পরে ব্যাখ্যা করব। খেয়াল করো বন্ধুরা, আমরা তাহলে কি দেখলাম? এখানে এর আগে টাকা দেখেছি, তারপর সময় দেখেছি, এখানে ক ব্যাংক, এখানে খ ব্যাংক। ক ব্যাংকের সুদের হার 10%, খ ব্যাংকের সুদের হার কত? 9.5%। তার মানে এখানে আমাদের 0.5% খ ব্যাংক কম দিচ্ছে, ক ব্যাংক বেশি দিচ্ছে। তবে আমি বুঝবো এটা কি করা হয়, পরে আমরা একটু দেখে নিব। আজকের পাঠ শিরোনাম কি হতে পারে আমরা একটু খেয়াল করি। তাও তো টাকা, সময়। তাহলে সময়ের সাথে কি হচ্ছে? অর্থের মূল্যে পরিবর্তন হচ্ছে। সময়ের সাথে অর্থের মূল্যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অর্থের সময় মূল্য। আমরা আজকে দ্বিতীয় পর্ব পড়বো। গত ক্লাসে আমরা পড়েছি অর্থের সময় মূল্য, সেখানেও আমরা একটা পার্ট পড়েছি, এটাকে দুটো ভাগে ভাগ করেছি। কারণ এটা একটু বড় অধ্যায়, অনেকগুলো অঙ্ক এখানে আছে, আমরা একসাথে শেষ করতে পারবো না, তাই আমরা এটাকে দুভাগে ভাগ করেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে আজকে পাঠ শিরোনাম হচ্ছে অর্থের সময় মূল্য। খেয়াল করো আমরা এখানে কি করেছি। খেয়াল করো এই জিনিসটা আমরা আরেকটু রিক্যাপ করছি। কেন? গত ক্লাসে আমরা এগুলো পড়েছি, তবুও এতদিন এক সপ্তাহ হয়ে গেছে, আমরা কি ভুলে যাইনি? ভুলে না গেলেও একটু তো হালকা ভাবে আমরা এটা মন থেকে হয়তো চলে যেতে পারে, আর একটু আমাদের যাতে ভালোভাবে এটা আমাদের পরিষ্কার হয়ে যায়, সেজন্য তোমরা আরেকটু খেয়াল করো। ম্যাডাম গত ক্লাসে তোমাদের যা পড়িয়েছি তার পুনরাবৃত্তি কিন্তু প্রথম দিকে একটু করছি, কারণ এই রিক্যাপ যদি না হয় তোমরা বুঝবে না পরের কাজগুলো। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সমমূল্যের ধারণাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ এখনকার আজকের 100 টাকা 10 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। তাহলে কেন বহন করে না? অর্থের সমমূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নও প্রয়োজন। অর্থের সমমূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নও প্রয়োজন। আমরা যদি কোনো মহাজন থেকে, অর্থাৎ মহাজন বলতে কি, গ্রাম্য মহাজন, গ্রামে কি থাকে? ওখানে মহাজন থাকে, যাদের থেকে আমরা অনেক সময় বিপদ আপদে কি করে থাকি? ঋণ নিয়ে থাকি না? যখন আমাদের কোনো হাতে টাকা পয়সা থাকে না, ব্যাংক থেকে নেওয়ার সামর্থ্য থাকে না, তখন আমরা তাদের থেকে অবশ্যই ঋণ নিয়ে থাকি। এখন খেয়াল করতে হবে সে কিভাবে সুদ হিসাব করছে। আমি যে মহাজন থেকে ঋণ নিচ্ছি, সে কিভাবে সুদটা হিসাব করছে সেটা আমাকে প্রথমে আগে বুঝতে হবে। বুঝে তাহলে চিন্তা করতে হবে এটা ভালো নাকি অন্যান্য উৎস থেকে কোনটা গ্রহণযোগ্য হবে, সেটা আমি আগে চিন্তা করব। খেয়াল করো, ব্যাংক থেকে ঋণ নিলে ভবিষ্যতে আমাদের যে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যখন ব্যাংক থেকে ঋণ নিব, ও তো এমনি এমনি আমাকে দিবে না, আমাকে নির্দিষ্ট একটা কি করবে, কিস্তির বিনিময়ে দিবে সুদ সহ। তা আমি কিভাবে এটা পরিশোধ করব সেটাও মাথায় রাখতে হবে। সেজন্য আমাদের বলা হচ্ছে আমরা যা হবে তা আজকে মোটামুটি এই অধ্যায় থেকে আমরা পড়ে জেনে বুঝে শেষ করব। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে কি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। সুদ ছাড়া এখানে কোনো কাজ নেই। সুদের হারের জন্য অর্থের সময়ের মূল্যের পরিবর্তন হয়। খেয়াল করো আজকে আমরা তাহলে কি শিখবো। খেয়াল করো, গত সপ্তাহে অর্থাৎ 10ই মে তোমরা যারা ক্লাসটা ম্যাডামের দেখেছো তারা অবশ্যই মনে থাকবে আমরা কি করেছিলাম? অর্থের সমমূল্যের ধারণা ব্যাখ্যা করেছিলাম, সমমূল্যের গুরুত্বটা দেখেছিলাম, বর্তমান মূল্যটা বের করেছিলাম, ভবিষ্যৎ মূল্যটা বের করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা কি করব? খেয়াল করো,
এই অধ্যায়ে আমরা দুটা ভাগ যেহেতু করেছি, প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে এসে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্যটা নির্ধারণ, তারপর বছরে একাধিকবার বাটাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ, প্রকৃত সুদের হার নির্ণয়। আমরা এই জিনিসগুলো আজকে শেখার চেষ্টা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে চট করে কি করো, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে যাও, কারণ আমরা ম্যাডাম তোমাদেরকে বলে বলে দিব তোমরা কি করতে হবে, সেই জিনিসগুলো খুব চট করে লিখে ফেলতে হবে। আর যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা আগের ক্লাসের কিছুটা জিনিস আর একটু ধারণা আমরা রিক্যাপ করি। এখানে খেয়াল করো, কিসের দ্বারা অর্থের সমমূল্য নির্ধারণ করা হচ্ছে। আমরা নিশ্চয় জানি সুদের হারের দ্বারা, মানে বারবার বলছি সুদের হারের দ্বারা অর্থের সমমূল্য আমরা নির্ধারণ করছি। তারপর চক্রবৃদ্ধি সুদকে, চক্রবৃদ্ধি সুদের উপর সুদ, সুদ এবং আসলের উপর যে সুদ গণনা করা হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আবার বলছি, সুদ ও আসলের উপর যে সুদ বারবার গণনা করা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। খেয়াল করতো এখানে সেটা মিলে কিনা একটু খেয়াল করো। আসল ও সুদের উপর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি। খেয়াল করো, আমি এখন 100 টাকা ব্যাংকে রেখেছি, 1 বছর পর আমার হচ্ছে কত, 10 টাকা আমি সুদ পাচ্ছি 10% হারে। কিন্তু পরবর্তী বছর আমার আসল হবে 100 টাকা না, পরবর্তী বছর আমার সুদ যোগ আসল হয়ে 110 টাকা হবে। তাহলে তার উপর যে সুদ গণনা করা হবে তার পরবর্তী বছর সেখানে নিশ্চয়ই 120 টাকা হবে না, কত হবে, সেখানে 10% সুদ হবে 111 টাকা, টোটাল 110 যোগ 11 তাহলে 121 টাকা। এইভাবে বাই রোটেশনে আমাদের সুদের উপর সুদ যেটা গণনা করা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে গত ক্লাসে ম্যাডাম তোমাদেরকে কিছু কি দিয়েছিলাম, যে কিছু সূত্র পড়িয়েছিলাম আমরা, বর্তমান মূল্যের সূত্রগুলো একটা চট করে বেশি সময় নেই, কারণ আমরা মূল কাজে যেতে হবে। এখানে বর্তমান মূল্য হচ্ছে কি, পিভি প্রেজেন্ট ভ্যালু, এফবি ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 যোগ রেট অফ ইন্টারেস্ট নাম্বার অফ ইয়ার, অর্থাৎ কত মেয়াদি। খেয়াল করো, গতবার ম্যাডাম তোমাদের যেটা বাড়ির কাজ দিয়েছিলাম, এখন খেয়াল করো বাড়ির কাজটা মনে আছে, একটা চট করে খাতা নিয়ে মিলিয়ে নাও, ম্যাডাম কিন্তু তোমাদেরকে করতে বলেছিলাম, খেয়াল আছে, ম্যাডামের সাথে শেয়ার করতে হবে। শতকরা 8 টাকা হারে 5 বছরের পরে 25,000 টাকার বর্তমান মূল্যটা নির্ণয় করো। এটা তোমাদেরকে ম্যাডাম দিয়েছিলাম, দেখো এখন খেয়াল করো, আমরা সূত্রটা কিছুক্ষণ আগেও দেখেছি, এখনো আবার দেখছি। খেয়াল করো এখানে কি কি জিনিস আছে, এই অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল করতে হবে, পিভিটা শুধু বর্তমান মূল্যটা আমাদের মিসিং, আর সবই দেয়া আছে। ভবিষ্যৎ মূল্য 25,000 টাকা, সুদের হার 8%, নাম্বার অফ ইয়ার 5 বছর। এখন খেয়াল করো আমরা অঙ্কটা, খেয়াল করো তোমাদের অঙ্কটা, গতবার কিন্তু ম্যাডাম এই অঙ্কগুলো বারবার করিয়েছিলাম। এখন তোমরা শুধু উত্তরটা মিলিয়ে নাও। এখানে কত আছে খেয়াল করো, 17,014.579992 টাকা আমাদের উত্তর হবে। এই অঙ্কটার উত্তর হবে কত, 17,014.579992 টাকা। তাহলে বন্ধুরা তোমরা উত্তরটা চট করে লিখে নাও, লিখে এবং নিজের খাতার সাথে ম্যাডামের অঙ্কের সাথে একটু মিলিয়ে দেখবে। আর যদি সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। তাহলে আমরা পরবর্তী বাড়ির কাজটা যাচ্ছি, এটা গত ক্লাসের বাড়ির কাজ, আমি একটু তোমাদেরকে বলেছিলাম আমি করে দিব। ভবিষ্যৎ মূল্যের সূত্রটা দেখে নাও, এফবি ফিউচার ভ্যালু, এখানে বর্তমান মূল্য উইদিন ব্র্যাকেট কি আছে, 1 যোগ সুদের হার নাম্বার অফ ইয়ার। সূত্রটা তোমরা কিন্তু কি করতে হবে, সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তোমাদেরকে এটাও বাড়ির কাজ দিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে, শতকরা 14% হারে বর্তমানে 22,000 টাকা 8 বছরের পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। সূত্রটা হচ্ছে কি আমার, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 যোগ রেট অফ ইন্টারেস্ট নাম্বার অফ ইয়ার। খেয়াল করো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, এখানে এফবি আমাদের ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যে কোনো একটা ফিগার মিসিং থাকবে। যেমন ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে, তাহলে আমার ভবিষ্যৎ মূল্য মিসিং, বাকি সব আছে, বর্তমান মূল্য, সুদের হার, নাম্বার অফ ইয়ার সবই আছে। তাহলে আমি সূত্র অনুসারে সব বসিয়ে দিব, তারপর নিয়ম মতো কি করবো, আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ গুণ এবং পাওয়ারের হিসাব করে আমরা অঙ্কটা করে নেব। এখন চট করে অঙ্কের রেজাল্টটা মিলিয়ে নাও। এখানে তোমাদের গত ক্লাসে শতকরা 14% হারে বর্তমানে 22,000 টাকা 8 বছর পরের ভবিষ্যৎ মূল্য হচ্ছে, খেয়াল করো আমাদের এটা রেজাল্ট কত আসছে, তোমরা চট করে মিলিয়ে নাও, কিন্তু ম্যাডাম বলেছিলাম এটা তোমাদেরকে করতে, হ্যাঁ তুমি মিলিয়ে নাও, 62,756.90,128 টাকা। এটা হচ্ছে আমাদের, আমি আরেকবার বলছি এটার উত্তরটা মিলিয়ে নাও, তোমরা চট করে খাতায় লিখে নাও, 62,756.90,128 টাকা। নিশ্চয়ই তোমরা এতক্ষণে উত্তরটা মিলিয়ে নিয়েছো, এবং আমি আশা করছি আমার বন্ধুরা গত ক্লাসের বাড়ির কাজটা খুব চমৎকার ভাবে করেছে এবং খুব হ্যাপি। তোমরা যদি খুব ভালোভাবে করে থাকো, ম্যাডামও কিন্তু কি হবে, আমিও কিন্তু খুব খুশি হব যে তোমরা ভালোভাবে কাজটা করেছো এবং বুঝতে পেরেছো। তোমরা চলো এবার আমরা আজকে কি করি, আজকে নতুন ক্লাসে আমরা একটু ঢুকি। খেয়াল করো
আজকের মূল ক্লাস আমরা এসে যাচ্ছি এখন। বন্ধুরা একটু মনোযোগ দাও আজকের ক্লাসে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। খেয়াল করো, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে, কিন্তু কখনো কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে। ব্যাংকে টাকা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। খেয়াল করো, মাসিক ভিত্তিতে কিন্তু চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। 12 বার কেন বলেছে জানো? 12 মাসে 1 বছর। তাহলে এক মাসে, প্রতি মাসে যদি চক্রবৃদ্ধি হয় 12 মাসে 1 বছর, তাহলে বছরে কতবার হচ্ছে? 12 বার আমাদের চক্রবৃদ্ধি হয়। সেই ক্ষেত্রে সূত্রটিতে পরিবর্তন করতে হবে, দুটি পরিবর্তন করতে হবে। বছরে যদি বারবার চক্রবৃদ্ধি হয়, খেয়াল করো, বারবার চক্রবৃদ্ধি হলে তাহলে প্রথম সুদের হারকে কি করতে হবে? প্রথম যে সুদের হারটা থাকবে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তারপর একটা কি করতে হবে? তারপর মেয়াদকে 12 দিয়ে গুণ করতে হবে। বছরের মেয়াদকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। খেয়াল করো, এখানে যদি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো, খেয়াল করো, 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে? এখন খেয়াল করো, এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে। ম্যাডাম যেটা বলেছি, যেহেতু মাসিক, খেয়াল করো, ব্যাংকে টাকা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়, তাহলে এটা কি বলেছে? দুইটি ভাবে পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে কি, সুদের হারকে, এই যে সুদের হারকে মাসিক দিয়ে মাস দিয়ে ভাগ দিয়েছি, অর্থাৎ 12 মাসে 1 বছর, তাহলে এম আই ডিভাইডেড বাই এম, আইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আবার খেয়াল করো, বলছে কি দ্বিতীয়বারের মেয়াদকে, মেয়াদ মানে নাম্বার অফ ইয়ার, কত বছরের জন্য, সেটাকে আবার 12 মাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা বুঝে গেছি যে কি করতে হবে, যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের সুদের হারকে 12 দিয়ে ভাগ করতে হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে মেয়াদকে 12 দিয়ে গুণ করতে হবে। এটা মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমাদের যে বর্তমান মূল্য নির্ণয় করা, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা, তারপর আমাদের এক বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য, একাধিকবার বাটাকরণের মাধ্যমে বর্তমান মূল্য, প্রকৃত সুদের হার, এই জিনিসগুলোর সূত্রগুলো আমাদের বইতে 5টা সূত্র আমাদের খুব ভালো করে দেওয়া আছে এবং প্রত্যেকটার বিপরীতে এক একটা উদাহরণ দেওয়া আছে। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করো এবং সেটা বাসায় বসে আজকের বই খুলে সেটা দেখবে। এই সূত্রগুলো তোমাদেরকে কি করতে হবে? এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ মনে রাখতে হবে। যেমন আমরা ইংরেজি টেন্সের ক্ষেত্রে কি করি জানো? যেমন প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচারের ক্ষেত্রে খেয়াল করো, এটা তোমাদের জন্য জাস্ট একটা উদাহরণ হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আমরা এম, ইজ, আর, এক কথায় এটা মুখস্থ রাখতে হবে। ফার্স্ট টেন্সে ওয়াজ, ওয়ার, একদম মুখস্থ রাখতে হবে। আর ফিউচার টেন্সে শ্যাল উইল মুখস্থ রাখতে হবে। এগুলোর কোনো নিজে থেকে বানানো কিছু যাবে না, এগুলো ধরেই তোমাকে কি করতে হবে? এম, ইজ, আর দিয়ে বর্তমান এবং ওয়াজ, ওয়ার দিয়ে অতীত এবং শ্যাল উইল দিয়ে ভবিষ্যৎ। ঠিক এই সূত্রগুলো আমাকে সেভাবে মনে রাখতে হবে। আসো আমরা চক্রবৃদ্ধি সংক্রান্ত এই সূত্রগুলো একটু দেখি। দেখো, ভবিষ্যৎ মূল্যের জন্য চক্রবৃদ্ধি সুদগুলো, এই সূত্রগুলো কিভাবে আছে? বর্তমান মূল্য উইদিন ব্র্যাকেট 1 যোগ সুদের হার চক্রবৃদ্ধি সংখ্যা। কিছুক্ষণ আগে বারবার বলেছি এটা দুটি ভাবে পরিবর্তন হয়। একটা সুদের হারকে চক্রবৃদ্ধি মাসিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ বছরে 12 বার দিয়ে ভাগ করতে হবে। আবার কি করতে হবে? মেয়াদকে ওই 12 দিয়ে, অর্থাৎ ওটা দিয়ে গুণ করতে হবে। এসেছে? দেখো, আমাদের ভবিষ্যৎ মূল্য সমান, আমরা ভবিষ্যৎ মূল্য বের করব, বর্তমান মূল্য আর কি আমাদের এই চক্রবৃদ্ধিকরণের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে বর্তমান মূল্য ব্র্যাকেট 1 যোগ সুদের হার ভাগ আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা ফুল ব্র্যাকেট কি হচ্ছে? সময় গুণ চক্রবৃদ্ধির সংখ্যা। এখন আমরা আসি একটু, খেয়াল করো, তোমাদের জন্য একটা অঙ্ক এসে গেছে, এর উপর ভিত্তি করে একটা অঙ্ক এসে গেছে। শতকরা 12.5% হারে 2 মাস অন্তর চক্রবৃদ্ধিতে 65,000 টাকা ব্যাংকে জমা রাখলে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? খেয়াল করো, শতকরা 12.5% হার সুদ, কিন্তু এখানে সুদের হার কত? 12.5%। 2 মাস অন্তর চক্রবৃদ্ধিতে 65,000 টাকা ব্যাংকে জমা রাখলে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? তাহলে এটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য। কেন? বর্তমানে আমার আছে কত? 65,000 টাকা আমি রেখেছি, আমার সুদের হার কত? 12.5%, কত বছর? 8 বছর। বলছি কি 8 বছর পর আমি কত টাকা পাবো? তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। খেয়াল করো, আমাদের এখানে আমরা ভবিষ্যৎ মূল্য আমাদের কি আছে? আমরা পাইনি ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য আমাদের আছে এখানে 65,000 টাকা, সুদের হার আমাদের 12.5%, সময় আমাদের 8 বছর। চক্রবৃদ্ধি খেয়াল করো, এখানে যেহেতু বলছে চক্রবৃদ্ধি m 12 ভাগ 2, আমি কেন 2 দিয়েছি এটাও খেয়াল করো। বছরে এত পার্সেন্ট, 2 মাস অন্তর, আমার 12 মাসে 1 বছর,
যেহেতু বলছে 2 মাস অন্তর, তাহলে আমার এখানে 2 দিয়ে ভাগ করলে আমার এখানে 6 মাস হবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। এটা খেয়াল করতে হবে। তাহলে দেখো আমরা সূত্রটা লিখেছি, আমরা পিভি হোল ব্র্যাকেট 1 প্লাস সুদের হার আবার চক্রবৃদ্ধির সংখ্যা উইথ হোল ব্র্যাকেট মেয়াদ গুণ আমার চক্রবৃদ্ধির সংখ্যা। এখন খেয়াল করো, এখানে আমরা দেখো আমরা শুধু আমরা পিভিটা আমরা এখানে দিয়েছি আমাদের 1 1 যোগ 12.5% আমরা বসিয়ে দিয়েছি নিয়ম মতে। এখানে আমি দেখো যেহেতু 6, কেন এখানে আমি এম কে কেন 6 বসিয়েছি, যেহেতু এখানে আমি এটাকে 2 দিয়ে ভাগ করেছি, কারণ এখানে আমার লেখা আছে 2 মাস অন্তর, লেখা আছে কি 2 মাস অন্তর। প্রশ্নটা খেয়াল করো, এখানে 12.5% হারে 2 মাস অন্তর চক্রবৃদ্ধিতে, সেহেতু আমার এখানে এম এ আমার 12 মাস হবে না, বছরকে 2 ভাগে ভাগ করতে হবে। এখানে 6 মাসের কাজ হচ্ছে, 6 মাসে এখানে আমার চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ সঞ্চয়ের যে সুদের হারটা 6 মাস ভিত্তিকে হবে। তাহলে খেয়াল করো আমার বর্তমান মূল্য 65,000 টাকা 1 যোগ। এখন খেয়াল করো, তোমরা অবশ্যই গত ক্লাসে ম্যাডাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা এটাকে কি করব, 12.5% কে 12.5 কে খেয়াল করো, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে দেখো, 12.5 এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ 100, ভাগ 100। খেয়াল করো আমাদের কত আসছে রেজাল্ট, আমাদের 0.125 অর্থাৎ 0.125 এসেছে। খেয়াল করো আমাদের এখানে 0.125, এই 0.125 কে কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে যোগ করলে আমাদের এখানে কত আসে, দেখো 6 দিয়ে ভাগ করার পর আমরা এখানে 0.2 পেয়েছি, 0.20833। এটাকে তোমরা কি করবে, শুধু 0.125 ভাগ 6 এটা দিলে আমরা এই সংখ্যাটা পাবো। তারপর আমরা এর সাথে 1 যোগ করবো, এখানে 6 8 48, এটাকে গুণ করেছি। খেয়াল করো 65 গুণ, যখন আমরা এটাকে গুণ করলাম, এখন এটাকে তুমি কি করবে খেয়াল করো, গতবার ম্যাডাম তোমাদেরকে এই জিনিসটা দেখিয়েছি। আমাদের দেখো 1 যোগ 0.02, আমার সাথে সাথে করো তোমরা, 0 আর তারপর 3 3 3, এটাকে তোমরা একসাথে যোগ করো। যোগ করার পর এখন খেয়াল করো এটাকে পাওয়ার করতে হবে। পাওয়ার করতে হলে তোমার ক্যালকুলেটরে দেখবে একটা ঘর আছে, সেখানে তুমি কি বসাবা, তুমি যত সংখ্যা তত বসাতে পারবা ঘরের পাশে। যখন তুমি শিফট দিয়ে আনসার দিবা, তোমার রেজাল্টটা চলে আসছে। খেয়াল করো 2.69 এটাকে 65 দিয়ে যখন গুণ করবা, তখন আমাদের কত আসবে, 1,74,882.28 টাকা, অর্থাৎ 8 বছর পর আমরা এই টাকাটা পাবো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে বুঝে নাও। আমি আরেকবার রিক্যাপ করছি তোমাদের জন্য, একটু দেখে নাও। আমাদের যেহেতু আমরা সূত্রটা ছিল 1 যোগ নাম্বার অফ কে ইন্টারেস্ট এবং আমার মান্থলি, এটা কি আমার চক্রবৃদ্ধি অর্থাৎ কম্পাউন্ড রেট আমার, এবং নাম্বার অফ ইয়ার ইনটু আবার কি কম্পাউন্ড রেট, যেটা আমার চক্রবৃদ্ধি সুদের কথা বলা হচ্ছে। তা আমি সংখ্যাগুলা যেমন আমার কি 12.5% বসিয়েছি, 2 মাস অন্তর, তাহলে 12 মাসে 1 বছর, 2 দিয়ে ভাগ করলে এখানে 6, তাহলে 6 বসিয়েছি। নাম্বার অফ ইয়ার 8 বছর, 8 বসিয়েছি, গুণ দিয়েছি কত 6। আর আমাদের একটা কথা ছিল যে এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগে করতে হবে কি সুদের হারকে মাস দিয়ে অর্থাৎ চক্রবৃদ্ধি দিয়ে ভাগ করতে হবে, আবার মেয়াদকে চক্রবৃদ্ধি দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমরা এবার পরবর্তী কাজে যাই। আমরা চক্রবৃদ্ধির আরেকটা কাজে আসবো, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলবো, কারণ এখানে আমাদের আর বেশি কিছু নাই। এখন আমরা ভবিষ্যৎ মূল্য করেছি, তোমরা অবশ্যই আমার মনে হচ্ছে তোমরা ভবিষ্যৎ মূল্য বুঝতে পেরেছো। আর বইয়ে তোমাদের খেয়াল করবে 3 নাম্বার 4 নাম্বার উদাহরণের অঙ্কটা আর একটু ভালো করে খেয়াল করবে। ওটা খেয়াল করলে এই অঙ্কগুলো আরো পরিষ্কার তোমাদের হয়ে যাবে। উদাহরণের উপরে লেখাগুলো খুব ভালো করে পড়বে, তারপরে উদাহরণটা ভালো করে পড়বে। ম্যাডাম যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা বারবার খাতায় অনুশীলন করবে, তাহলে দেখবে তোমাদের এটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমার তো এখানে বাসা, তো তোমাদের সাথে 2 শিক্ষণে ক্লাস নিচ্ছি, বাসা থেকে বোর্ড নেই, আমি কিভাবে তোমাদেরকে আর একটু পরিষ্কার করে বোঝাবো সেটাই আমার হয়তো সম্ভব হচ্ছে না। যতটুকু চেষ্টা করছি তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে। তোমরা যদি একটু মনোযোগী হও, ম্যাডামের কথা শুনে শুনে, বোর্ড দেখে দেখে, আমার প্রজেক্টটা দেখে দেখে, তোমরা অবশ্যই এটা পারবে আমি আশা করছি। খেয়াল করো বর্তমান মূল্য, এখন খেয়াল এটা পাঠাকরণ পদ্ধতিতে আসছে। আমাদের ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে আমরা কি করব, 1 যোগ নাম্বার অফ ইন্টারেস্ট অর্থাৎ কম্পাউন্ড রেট, যেটা আমাদের মান্থলি যে চক্রবৃদ্ধি, এবং আমার নাম্বার অফ ইয়ার ইনটু আমার কম্পাউন্ড রেট যেটা চক্রবৃদ্ধি সুদ, সেটাকে আমরা কি করছি, আমরা অর্থাৎ সুদকে মাস দিয়ে ভাগ করছি, আবার মেয়াদকে মাস দিয়ে গুণ করছি। এটাকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে সূত্র। এর প্রেক্ষিতে আমি আরেকটা অঙ্ক এনেছি, তোমাদের খেয়াল করো, একটু খেয়াল করতে হবে, বেশি না। আমরা মোটামুটি বেশিক্ষণ থাকবো না। দেখো আমাদের ক্লাসটা একটু যদি বুঝো পরিষ্কার হয়ে যাবে তোমাদের।
6 বছর পর 55,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাই। আজ থেকে 6 বছর পর 55,000 টাকা পাই, আমরা একটা ফিক্সড টাকা, আমি এত টাকা পাবো। এই 55,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে আমি কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাচ্ছি। ব্যাংক যদি আমাকে 10% সুদ দেয়, তাহলে বর্তমানে কত টাকা আমাকে রাখতে হবে? খেয়াল করো, আমি কিন্তু 55,000 টাকা রাখিনি। আবার ব্যাংক আমাকে কত দিচ্ছে? 10% হারে সুদ দিচ্ছে। আমি কত বছর পর 55,000 টাকা আশা করছি? 6 বছর পর। 6 বছর পর আমি 55,000 টাকা আশা করছি, কিন্তু ব্যাংক আমাকে সুদ দিবে কত? 10% হারে। তাহলে এখন ভাবার বিষয় যে আমি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখলে 6 বছর পরে 55,000 টাকা পাবো। আর একটু খেয়াল করো, 6 বছর পর আমি 55,000 টাকা পেতে চাচ্ছি, তাহলে আমাকে ব্যাংক দিচ্ছে কত? 10% সুদ। তাহলে খেয়াল করতে হবে যে আমি 6 বছর এর পরে যে 55,000 টাকা পাবো, আজকে আমি কত টাকা ব্যাংকে রাখবো? আজকে কত টাকা রাখলে 6 বছর পর ব্যাংকে আমার 55,000 টাকা আসবে? এখন খেয়াল করো, আমরা সূত্রটা আমরা বরাবরের মতো নিয়ে এসেছি। আমাদের ফিউচার ভ্যালু 1 যোগ নাম্বার অফ ইন্টারেস্ট মান্থলি, আমাদের কম্পাউন্ডেড নাম্বার অফ ইয়ার এন্ড ইনটু মান্থ কম্পাউন্ড রেট। এখন খেয়াল করো, আমি এখানে দেখিয়েছি আমার বর্তমান মূল্য মিসিং, অর্থাৎ এখানে বর্তমান মূল্য নাই। কেন? আমি আজ থেকে 6 বছর পরে আমি 55,000 টাকা পাবো 10% সুদে, কিন্তু আমি কত টাকা রাখবো সেটা আমার প্রশ্ন। ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে, আমার বছরও দেওয়া আছে। খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য 55,000 টাকা দেওয়া আছে, সুদের হার 10% দেওয়া আছে, সময় আমার দেওয়া আছে কত? 6 বছর। খেয়াল করো, চক্রবৃদ্ধির সংখ্যা 12। কেন? এখানে দেখো, এখানে কিন্তু খেয়াল করো 12টা কিন্তু আমাদের দেয়া নাই, কিন্তু বলেছে, খেয়াল করো এখানে যেহেতু চক্রবৃদ্ধিতে 6 বছর পর 55,000 টাকা পাওয়ার আশায় আমি 1 বছর পর, খেয়াল করো 100 টাকা যখন ব্যাংকে রাখি 1 বছর পর 110 টাকা হয়। যখন পরবর্তী বছর আমি ওই টাকাটা রাখবো, তখন কি হবে? আমার আসল হবে 110 টাকা। তাহলে অবশ্যই 55,000 টাকা আমার কি হবে? আজকে যে টাকাটা রাখবো, এটা পরবর্তী বছর যেটা সুদ হবে সেটা আসল হবে, তার পরবর্তী বছর যেটা সুদ হবে সেটা আসল হবে। ঠিক একই ধারাবাহিকতায় আমাকে, অর্থাৎ তখন আমাকে এই 12 মাসটা তখন চক্রবৃদ্ধি, এটা 12 মাসে, মাসে কত? প্রতি মাসে একবার হচ্ছে, 12 মাসে 12 বার হবে। তাহলে এটা খেয়াল করো অঙ্কটা। এখন খেয়াল করো, দেখো এই যে 55,000 টাকা আমি 1 যোগ 10%, এখানে আবার এখানে আমি 12 রেখেছি, 12 বার এসেছে, আবার 6 গুণ পাওয়ার এসেছে। খেয়াল করো, আবার 55,000 টাকা থেকে বসিয়েছি 1, এখানে কেন পয়েন্ট 1 এসছে? অর্থাৎ আমি 10কে কত দিয়ে ভাগ করেছি? 100 দিয়ে ভাগ করেছি। যখন ভাগ করেছি তখন আমার কত এসছে? পয়েন্ট 1 এসছে। আর 12টা কোথা থেকে আসলো? যেহেতু মাসিক কিস্তিতে, অর্থাৎ এম 12 বার, এখানে যে এম আছে এটা মাসে 12 বার, 12 মাসে 1 বছর। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 12 মাসে 1 বছর। সেই 12 মাসে এখানে 12 বসিয়েছে। ঠিক এটাকে আমরা যখন হচ্ছে সুদের হার দিয়ে ভাগ করবো, ঠিক ইন দ্য সেম ওয়ে একইভাবে আমরা মেয়াদকে 12 দিয়ে গুণ করব। গুণ করেছি, খেয়াল করো, তাহলে 6 বার 72, আমি এটাকে পেলাম। এখন যখন আমি এটা পয়েন্ট এটা দিয়ে ভাগ করে এটার সাথে যোগ করেছি, আমি এই সংখ্যাটা পেয়েছি। এটাকে আমি যখন পাওয়ার করলাম, তোমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটরে কি করবে। তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা এই সংখ্যাটা লিখে x টু দি পাওয়ার একটা তোমাদের হোল একটা ঘর আছে, ওই ঘরের পাশে তুমি ওইটা দিয়ে যত সংখ্যা তত লিখে শিফট চিপবা, শিফট চাপ দিয়ে ইকুয়াল চিহ্নতে চাপ দিবা, দেখা তোমার রেজাল্টটা চলে আসছে। তাহলে আমরা এখানে কত পেলাম? বর্তমানে আমাকে কত টাকা রাখতে হবে? 30,259.77 টাকা, অর্থাৎ বর্তমানে আমাকে কত টাকা রাখতে হবে? যদি আমি 6 বছর পর 10% সুদে 55,000 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে আমাকে আজকে জমা রাখতে হবে 30,259.77 টাকা। আমাকে এই পরিমাণ টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, তাহলে আমি 6 বছর পর 55,000 টাকা 10% সুদে পাবো। বুঝতে পেরেছ? আমাকে আরেকটু বলতে হবে? মনে হয় না। তোমরা খুবই ভালো শিক্ষার্থী, তোমরা খুবই মেরিটোরিয়াস এবং খুব মনোযোগী। আশা করছি তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারছো। দেখো সেই টাকা, এই টাকা নিয়ে আমাদের সব চিন্তা। কত টাকা আমি পাবো, কত টাকা আমি জমা রাখবো, কত টাকা হলে আমার জীবন ধারণ সুন্দর হবে, হ্যাঁ কত টাকা হলে আমি এটা করতে পারবো। সব টাকা, টাকা ছাড়া কোনো কথাই নাই। একটা নিঃশ্বাসের সাথে আমাদের টাকা দরকার আছে। খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা এসে গেছি প্রকৃত সুদের হার। এটা তোমাদের বইয়ে আছে, আমি তোমাদের বই থেকে নিয়েছি। আমাদের যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, প্রকৃত সুদের হার। গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে, গ্রামীণ মহাজনের কথা আমি তোমাদের বারবার বলেছিলাম, কিন্তু বারবার বলেছি, বার্ষিক নামিক সুদের হার হয় 52, অর্থাৎ
52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার কিন্তু ভিন্ন হয়ে যায়। এখানে 52টা কেন এসছে খেয়াল করো তো। আমরা বারবার কিন্তু খেয়াল করো বন্ধুরা, আমরা 12 মাসে 1 বছর বলেছি, যেহেতু বলছে এখানে মহাজন, গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1%, সপ্তাহ যখন এসছে তাহলে আমাদের অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে 52 সপ্তাহ 1 বছর। বন্ধুরা আমি আরেকটু রিক্যাপ করছি, তোমরা খুব মনোযোগ সহকারে শুনো, খেয়াল করো। এখানে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদ, যেহেতু সপ্তাহের কথা এসেছে তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা আর 12 আমাদের কাজ হবে না, আমাদেরকে কত সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, যেহেতু 365 দিনে আমাদের 1 বছর, শুধু লিপিয়ারের দিনে আমাদের 366 দিনে 1 বছর হয়, কিন্তু তদ্রুপ 52 সপ্তাহে আমাদের 7 দিনে 1 সপ্তাহ, 52 সপ্তাহে আমাদের 1 বছর। খেয়াল করেছো? হ্যাঁ, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 52 সপ্তাহ 1 বছর। এই 52কে আমরা এখানে এনেছি, খেয়াল করো। 52 অর্থাৎ বছরে 52%, 52 বার চক্রবৃদ্ধি হলে যতবার, যত সপ্তাহ ততবার চক্রবৃদ্ধি হবে। ওখানে যত মাস ততবার চক্রবৃদ্ধি হয়েছিল, এখন যত সপ্তাহ তত চক্রবৃদ্ধি হবে। নিম্নলিখিত সূত্রটির মাধ্যমে 1% হারে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করা হলো। খেয়াল করো, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এই সূত্রটা খুবই সহজ, 1 যোগ নাম্বার অফ ইয়ার আবার কি ডিভাইডেড বাই এম, এবং এই এমটাকে আমরা কি করব, এটাকে আমরা বছরে সপ্তাহ হিসাবে কাউন্ট করব। আবার m - 1। খেয়াল করো, সাপ্তাহিক সুদের হার আমার এখানে 1%, বার্ষিক সুদের হার 52%, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা 52 বার, যেহেতু 52 সপ্তাহ 1 বছর, বছর নাম্বার কত বছর, 1 বছর। খেয়াল করো 1 বছর, সেজন্য আমাদের 52 সপ্তাহটা এসেছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, যেহেতু বছরে 52 সপ্তাহ 1 বছর। সুদ, প্রকৃত সুদের হার কত হবে খেয়াল করো, মানগুলো বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। বরাবরের মতোই আমরা এখানে যেমন 52%, আমরা 52কে 100 দিয়ে ভাগ দিব, 0.52 আসবে। যেহেতু 52 সপ্তাহ, তাহলে এখানে আমরা 52কে সপ্তাহ দিয়ে ভাগ করেছি। খেয়াল করো, 52 সপ্তাহ দিয়ে ভাগ করেছি 0.52কে। আবার এটাকে 52 বার আমরা, এটা কি হবে, এটা 52 বার আমাদের, এটা বারবার, এটা 52 বার আমাদের বৃদ্ধি হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি 52 বার হবে। এখান থেকে 1 বিয়োগ দিতে হবে, তাহলে আমরা মূল রেজাল্ট পাচ্ছি কত খেয়াল করো, 67.768%, অর্থাৎ বার্ষিক 67.61% সুদের হার, অর্থাৎ সাপ্তাহিক 1% সুদের হার, একই কথা। 52 সপ্তাহ যখন 1 বছর, তাহলে আমার এখানে অর্থাৎ সাপ্তাহিক সুদের হারও একই কথা। আমার মনে হয় তোমরা বই থেকে আরেকবার একটু ভালো করে দেখবে, দেখলে এটা বুঝতে পারবে। আর বারবার ম্যাডাম বলেছে এখানে আমাদের 5টা সূত্র আছে, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বছরে একাধিকবার চক্র বৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য, বাটাকরণ পদ্ধতির মাধ্যমে বর্তমান মূল্য, এবং প্রকৃত সুদের হার নির্ণয়। এই সূত্রগুলো তোমরা বই থেকে ভালোভাবে মুখস্থ করবে। প্রত্যেকটা সূত্রের বিপরীতে একটা একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, আশা করি। এখন আসো, আমরা এতক্ষণ যা পড়েছি একটু একটু আমি দেখি আমার বন্ধুরা মনে হয় হয়তো পারবে। অর্থের সময়মূল্যের মূল কারণ কি, কি মূল কারণটা কি? আমি কিন্তু তোমাদের বারবার বলেছি মূল কারণ কি, নিশ্চয়ই তোমরা এখন বলবে সবাই কি, সুদের হার। অর্থের সময়মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার, কারণ সুদের হারের দ্বারাই তো অর্থের সময়মূল্য কি হয়, পরিবর্তন হয়। চক্রবৃদ্ধি কি, সুদের উপর সুদ, সুদ আসলের উপর যে সুদ হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি, বারবার ম্যাডাম তোমাদেরকে বলছি, ভবিষ্যৎ মূল্যের সূত্রটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র যখন আমরা নির্ণয় করব, তখন আমরা পি কে গুণ করব। আমরা পি কে, পি উইদিন ব্র্যাকেট 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন গুণ এম। আবার যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ বর্তমান মূল্য আমরা নির্ণয় করব, তখন আমাদেরকে কি করতে হবে, ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ নাম্বার অফ সুদের হার, অর্থাৎ নাম্বার অফ ইন্টারেস্ট ভাগ আবার মাসিক কিস্তি হোল ব্র্যাকেট নাম্বার অফ ইয়ার গুণ মাসিক কিস্তি, এভাবে দিতে হবে। প্রকৃত সুদের হার আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, সূত্রটা আমরা কি করতে হবে, আমাদের এখানে পিভি দিতে হবে, বর্তমান মূল্যটা আমাদের যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে 1 যোগ আমাদেরকে নাম্বার অফ আমাদেরকে সুদের হার, তারপরে মাসিক কিস্তিটা দিবা ব্র্যাকেট দিয়ে, আবার তোমাদের এই যে মাসিক যেটা হয় সেটাকে আমরা কি করছি, সাপ্তাহিক ভিত্তিতে ধরেছি 52 বার, সেই সপ্তাহ দেওয়ার পর 1 বিয়োগ করে দিতে হবে। এখন তোমাদের জন্য দেখো আমি এর উত্তরটা ঠিক করে এনেছি। দেখো আমাদের উত্তরমালাটা একটু মিলিয়ে নাও তো, ঠিক আছে কিনা। আমাদের প্রথমটা কি ছিল, যে আমরা সময়টাকে কিসের মূল্য করব, সুদের হার দ্বারা এটা পরিবর্তন হবে। আসল সুদের উপর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। ভবিষ্যৎ মূল্য 1 বর্তমান মূল্য, খেয়াল করো 1 যোগ সুদের হার চক্রবৃদ্ধির সংখ্যা সময় চক্রবৃদ্ধির সংখ্যা। আবার বর্তমান মূল্য পিভি, ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদ ভাগ মাসিক, আমাদের মাসিক কিস্তি এবং আমাদের নাম্বার অফ ইয়ার গুণ মাসিক কিস্তি। খেয়াল করো প্রকৃত
সুদের হার আমাদের 1 যোগ সুদের হার ভাগ আমাদের সাপ্তাহিক, এটা কিন্তু সপ্তাহ হতে হবে 52 সপ্তাহ, খেয়াল করো যেহেতু সাপ্তাহিক সুদের হারে ধরা হয়, এখানেও সাপ্তাহিক 52 সপ্তাহ হবে, আর এদিকে বিয়োগ 1, তাহলে আমরা উত্তরমালাও নিশ্চয় পেয়ে গেছি। আশা করি আমার বন্ধুরা খুব ভালোভাবে বুঝেছ, এতে কোনো সমস্যা থাকার কথা না। যদি তোমাদের সমস্যা থেকেও থাকে তোমরা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবে, আমাকে জানাবে, আর আমি ওখানে আমার ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা আমার ফোনে আমার সাথে আলাপ করতে পারবে। আমি বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা শিক্ষার শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা খুব ভালো করে এই বন্ধের মধ্যে এটা পড়ে নাও। নবম শ্রেণী যারা আছে এখন থেকে খুব ভালো করে পড়ে নাও, দশম শ্রেণী তোমরা শুধু রিভাইজ করবে। তোমাদের জন্য এটা খুব সহজ, এবং এই অঙ্কের চ্যাপ্টারগুলো তোমাদের জন্য, বিশেষ করে তাত্ত্বিক তত্ত্বীয় চ্যাপ্টারগুলো তোমাদেরকে খুব ভালো করে এটা করতে হবে। আর এখন দেখো আমাদের একটা বাড়ির কাছে অবশ্যই থাকবে, আগামী ক্লাসের মতো পরবর্তী আরেকটা টপিক নিয়ে আমি আসবো, তবুও তোমাদের এই বিষয়ে আমি একটু তোমাদেরকে ঝালাই করবো, অর্থাৎ এই অঙ্কটা রেজাল্টটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তাছাড়াও তোমরা বিশেষ করে আমার বন্ধুরা তোমরা এটা একটু বাড়ির কাজটা লিখে নাও। আমি বলেছি 8 বছর পর 70,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? বিনিয়োগের জন্য তোমার কোন ক্ষেত্রটি পছন্দ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। খেয়াল করো বন্ধুরা, আমরা যখন এই আজকে পড়াটা শুরু করেছিলাম সেখানে দুটো ব্যাংক দেখেছিলাম, একটা ক ব্যাংক একটা খ ব্যাংক। একটা ব্যাংক আমাকে 10% সুদ দিয়েছে, আর একটা ব্যাংক আমাকে 9.5% সুদ দিয়েছে। এখন আমাকে ভাবতে হবে যে আমি কোন ব্যাংকে টাকা রাখবো, কোন ব্যাংকে আমার টাকা রাখলে আমার লাভ হবে, যেখানে আমাকে বেশি টাকা আসবে, আমাকে কম টাকা দিয়ে বেশি টাকা পাবো, সেই ব্যাংকে আমি টাকা জমা রাখবো। এই হচ্ছে, অর্থাৎ তাহলে তোমাদেরকে দুটো কি করতে হবে, মাসিক চক্রবৃদ্ধিতে দুটো আমাদেরকে বর্তমান মূল্য বের করে আমাদেরকে কি করতে হবে, মাসিক চক্রবৃদ্ধি হারে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে বর্তমান মূল্য আমাদেরকে বের করে তখন দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে যে আমি আজকে কত টাকা কম দিয়ে আমি বেশি টাকা কোন ব্যাংক থেকে পাচ্ছি, যে 10% সুদ দিচ্ছে তার থেকে, নাকি 9.5% সুদ দিচ্ছে তার থেকে। তাহলে আমি যেটা আমাকে বেশি, যেখানে আমি কম টাকা রেখে বেশি সুদে টাকা পাবো, হ্যাঁ সেখানে আমি টাকা জমা রাখবো। এই অঙ্কটার জন্য তোমাদের বইয়ের 5 নম্বর উদাহরণের সাহায্য তোমরা নিতে পারো। 5 নম্বর উদাহরণের সাহায্যে, আর এই ক্ষেত্রে তোমরা আরেকটু কৌশল তোমাদেরকে শিখিয়ে দিই। আমরা এখানে 8 বছরের জায়গায় তুমি ইচ্ছে করলে কত 5 বছর দিতে পারো, 70,000 টাকায় জায়গায় তুমি ইচ্ছে করলে 50,000 টাকা দিতে পারো, 10%-এর জায়গায় ইচ্ছে করলে তুমি 6%-ও দিতে পারো। অর্থাৎ তোমাকে কি করতে হবে, এখানে 9.5%-এর জায়গায় 8.5% দিতে পারো। তোমাকে শুধু এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, নিয়মের কোনো পরিবর্তন হবে না, সংখ্যার পরিবর্তন হবে, বছরের পরিবর্তন হবে, সুদের হারের পরিবর্তন হবে, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন এখানে হবে না। আচ্ছা যাই হোক, আজকে আমাদের ক্লাস তো অবশ্যই এখানে শেষ করছি। তোমাদের সাথে লাইভে হয়তো বরাবরের মতো তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি হয়তো আরেকটা ক্লাসে আবার আসবো। সেই পর্যন্ত বিশেষ করে আমার বন্ধুরা এই অঙ্কটা খুব ভালোভাবে করবে, বইয়ের 5 নম্বর উদাহরণটা ভালো করে পড়বে, সেটা পড়ে সেটা সাহায্য নিয়ে এই অঙ্কটা তোমরা করে নিবে, ঠিক আছে? আর বিশেষ করে তোমাদের অভিভাবকদের কাছে, বিশেষ করে সারা বাংলাদেশে যারা আমাদেরকে লাইভে দেখছেন, আমরা বিশেষ করে শিশুরা, বাচ্চারা, এটা আপনাদের বাচ্চা না, ওরা আমাদেরই বাচ্চা, আমাদেরই সন্তান। আমাদের সন্তানগুলোর ক্ষতি আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই শত প্রতিকূলতার মাধ্যমেই আমরা অনেক অবস্টাকল ফেস করে আমরা এই ক্লাসগুলো দূরশিক্ষণের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। সেজন্য বর্তমান সরকারকে অনেক বেশি ধন্যবাদ। বর্তমান সরকার সংসদ টিভি চালাচ্ছে। তো বন্ধুরা তোমরা কি করবে, শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংসদ টিভিতে যার যে বিষয়, সেই বিষয়টা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। চলছে বিশাল আমাদের অনেক বড় প্ল্যাটফর্ম কিশোর বাতায়ন, সেখানেও লাইভ ক্লাস চলছে, বিভিন্ন শিক্ষকরা, অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, যার যে বিষয় সেই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখে তোমরা কি করবে, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, পেমেন্ট করতে হচ্ছে না, তোমরা ফ্রিতে পাচ্ছ। শুধু একটু কি করতে হবে, তোমাদের সাথে একটু অনলাইন কানেক্টিভিটি রাখতে হবে, ঠিক আছে? সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় অনলাইন স্কুল খুলেছে। অনলাইন স্কুলে যেমন আমি চট্টগ্রাম অনলাইন স্কুল থেকে ক্লাস নিচ্ছি লাইভে, তোমাদের সাথে একসাথে হচ্ছে। আমার মনে হচ্ছে তোমরা আমার সাথে একসাথে মিশে সামনে বসে আছো। আমি তোমাদেরকে কি করছি, তোমাদের সাথে একসাথে আমি আমার বিভিন্ন পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়গুলো তোমাদের সাথে তোমাদের সহযোগিতার জন্য শেয়ার করছি। আমার মনে হয় তোমরা কিছুটা হলে উপকৃত হবে। আর যদি খুব বেশি মনোযোগ দাও, ভালো করে যদি আজকের ক্লাসটা যদি খুব ভালো করে যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝবে এবং কোনো সমস্যা থাকার কথা না। আর প্রত্যেক সময় বইয়ের প্রত্যেকটা
জিনিস তত্ত্বগুলো ভালো করে পড়ে দেখবে। আর এখন বিশ্ব মহামারী চলছে, সেই সময় মা বাবাকে তোমরা কি করবে, বিরক্ত করবে না। তোমরা বারবার তোমরা সাবান দিয়ে হাত ধোবে এবং নিয়মিত চলাফেরা করবে, মাকে সহযোগিতা করবে, আর লেখাপড়া করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যাতে তোমরা কেউ যেন অসুস্থ না হও। তোমাদের সবার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে আমি তোমাদের সাথে এই লাইভ ক্লাস থেকে পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আশা নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিদায় নিচ্ছি। শুভ অপরাহ্ন, সকলকে শুভ শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।